আর্জেন্টিনার ৩ ম্যাচের ৩টাতেই জয়, সব মিলে ৮ গোল। একটা গোল হজম করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার গ্রুপ স্টেজের র্যাপ আপ হয়ে গেছে বিশ্বকাপে। আর্জেন্টিনা এখন জানে রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষকে। আর্জেন্টিনা জানে রাউন্ড অফ 16 আর্জেন্টিনার প্রবাবল প্রতিপক্ষকে। আর্জেন্টিনা জানে কোয়ার্টার ফাইনালে কে হতে পারে তাদের প্রতিপক্ষ। লিওনেল মেসি আরও একটা ম্যাচ রাঙিয়ে দিয়েছেন। লিওনেল স্কালোনির দল আরও একটা ইমপ্রেসিভ পারফরমেন্সে বিশ্বকাপে জয় ছিনে নিয়েছে। আর্জেন্টিনা ভার্সেস জর্ডানের এই ম্যাচে যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, তার সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, লো সেলসোর ফেরা। জিওভানি লো সেলসো আর্জেন্টিনার হয়ে এদিন গোল করলেন। লিওনেল স্কালোনি তার একাদশ প্রায় পুরোটাই নতুন করে সাজিয়েছিলেন। প্লেয়িং স্টাইলটা অবশ্য তিনি ঠিকঠাক রেখেছিলেন। জিওভানি লো সেলসো যখন ফ্রি কিক থেকে ওইভাবে বলটা জালে জড়ালেন, তারপরে সম্ভবত নিজের একটা রেডেমশনও তিনি নিজের সঙ্গে নিয়ে নিলেন। কি দুর্দান্ত এক ফ্রি কিক, যে ফ্রি কিক হয়তো লিওনেল মেসি মাঠে থাকলে তার পক্ষে নেওয়াও সম্ভব হতো না। এই গোলটা বহুদিন ধরেই তার পাওনা ছিল, বা এইরকম একটা মুহূর্ত লো সেলসোর বহুদিন ধরেই ফুটবলের কাছে পাওনা ছিল। Bellissimo Rotondo, all-round greatness. 2018-তে বিশ্বকাপ স্কোয়াডে তিনি ছিলেন, কিন্তু 1 মিনিটের জন্য জিওভানি লো সেলসোর খেলা হয় নাই। 2022 বিশ্বকাপে কথা ছিল তিনি হবেন দলের গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু সেই জিওভানি লো সেলসো বিশ্বকাপের আগে পড়লেন ইনজুরিতে। সেই ইনজুরির কারণে তাকে দলে নেওয়া গেল না। বিশ্বকাপের স্কোয়াডে তিনি থাকলেন না। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো, কিন্তু মেডেলটা তার কপালে জুটল না। এইবারের বিশ্বকাপে তিনি প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ বদলি হিসেবে নেমেছিলেন, কিন্তু তৃতীয় ম্যাচে বিশ্বকাপে নিজের প্রথম অভিষেক পেলেন স্টার্টার হিসেবে, এবং তারপরে নেবে ওই দুর্দান্ত ফ্রিকিকে বল জড়ালেন জালে। পুরো ম্যাচ জুড়েই জিওভানি লো সেলসো অ্যাটাকিং মোডে ছিলেন, এবং তার ওই ফ্রিকিকে তার সতীর্থদেরও যথেষ্ট সাহায্যও ছিল। ইয়াজিদ হয়তো ভুল দিকে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তার সামনে থাকা হিউম্যান ওয়ালে যে দুজন আর্জেন্টাইন ফুটবলার ছিলেন, জুলিয়ান সিমিওনে এবং সেনেসি, এই দুজন বুঝেছিলেন জিওভানি লো সেলসো কোন দিক দিয়ে বলটা মারতে পারেন, এবং সেখান থেকেই বল জড়ালো জালে। আর্জেন্টিনা জর্ডানের বিপক্ষে অনুমিতভাবে গেল এগিয়ে। আর্জেন্টিনা এর পরের ম্যাচগুলোতে হয়তো জিওভানি লো সেলসোকে আরও আত্মবিশ্বাসী হিসেবে পাবে, এবং বদলি হিসেবে নামলেও তাকে লিওনেল স্কালোনি কাজে লাগাতে পারবেন। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 2-তে। লাউতারো মার্তিনেজ গোল করেছেন একটা পেনাল্টি থেকে, অবশেষে তার গোল খরা কাটলো বিশ্বকাপে। 9 নম্বর ম্যাচে এসে আর্জেন্টিনার স্ট্রাইকার গোলের দেখা পেলেন, আত্মবিশ্বাস তিনিও সম্ভবত ফিরে পাওয়ার সুযোগ পেলেন। এই লাউতারো মার্তিনেজ 2022 বিশ্বকাপে হতাশ হয়েছিলেন। প্রথমে তিনি স্টার্টার ছিলেন স্কালোনির দলে, কিন্তু একের পর এক বাজে পারফরমেন্সে তাকে বাদ পড়তে হয়েছিল একাদশ থেকে। যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ডিসাইসিভ পেনাল্টি তিনি মেরেছিলেন, যেটা আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিল। এবারও যখন বিশ্বকাপে এলেন, শুরুতে লাউতারো মার্তিনেজ শুরু করলেন একেবারে প্রথম ম্যাচে, কিন্তু আলজেরিয়ার বিপক্ষে তেমন ভালো করতে পারেন নাই। একটা টার্গেটে শট করেছিলেন, যেটা লুকা জিদান ঠেকিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে তেমন কিছু নয়। দ্বিতীয় ম্যাচেও প্রায় ছায়া হয়েছিলেন লাউতারো মার্তিনেজ। সময় বাড়ছিল, তার আক্ষেপ বাড়ছিল। অবশেষে পেনাল্টি থেকে গোল পেলেন, যে লাউতারো মার্তিনেজ আগের ম্যাচে লিওনেল মেসিকে একটা পেনাল্টি পাইয়ে দিয়েছিলেন, পরে অবশ্য মেসি সেটা মিস করেছিলেন। এই ম্যাচে লাউতারো পরে গিয়ে আরও একটা শট লাগিয়েছেন ক্রসবারে। আর্জেন্টিনা যখন নকআউট পর্বে যাচ্ছে, তার আগে আত্মবিশ্বাসী লাউতারো মার্তিনেজকেও তারা খুঁজে পাচ্ছে। যদিও আলভারেজ কিছুটা ফর্মহীনতা হয়তো ভুগছেন, ইনজুরি তার পিছু ছাড়ছে না, এবং সেখান থেকে যখন এখন লাউতারো মার্তিনেজকে পাওয়া গেছে গোল স্কোরার হিসেবে, সামনের দিনগুলোতে লিওনেল স্কালোনি হয়তো নতুন করে ভাববেন। পরের ম্যাচে হয়তো তিনি লাউতারো মার্তিনেজের উপরেই হয়তো আরও একবার ভরসা রাখতে পারেন। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 3-তে। আর কে? লিওনেল দ্য গ্রেট মেসি। একটা মুহূর্তের কথা বলি, মানে এই ম্যাচটায় লিওনেল মেসি যে খেলবেন না, এটা তো আগের দিনই তাদের কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করে দিয়েছিলেন যে লিওনেল মেসি সাইড বেঞ্চ থেকে শুরু করবেন। কি কাকতাল, লিওনেল মেসির বিশ্বকাপের সূচনাও হয়েছিল জুন মাসের 16 তারিখ 2006 সালে, সেটাও একটা বদলি অ্যাপিয়ারেন্স হিসেবে, যখন তিনি বদলি হিসেবে নেমেছিলেন এবং তারপর নেমে তিনি গোল করেছিলেন। ঠিক 20 বছর পরে লিওনেল মেসি বদলি হিসেবে বিশ্বকাপে নামলেন। এখন তার বয়স 39। তিনি মাঝে বিশ্বকাপ জিতেছেন, তিনি বিশ্বকাপের ফাইনাল একটা হেরেছেন। বিশ্বকাপ তাকে অনেক কিছু দিয়েছে, বিশ্বকাপ তার আগে তার কাছে অনেক কিছু তার কাছ থেকে কেড়েও নিয়েছে। সেই মেসি কি কাকতালীয়ভাবে সেই ব্লু জার্সিটা পরেই নামলেন মাঠে? মানে ওই যে আর্জেন্টিনা সার্বিয়ান মন্টেনিগ্রোর বিপক্ষে যখন খেলেছিল 2006 সালে, লিওনেল মেসি যখন বদলি হিসেবে নেমেছিলেন, গোল করেছিলেন, সেই ম্যাচেও আর্জেন্টিনা পরেছিল তাদের আওয়ে কিটটা, ব্লু কিটটা।
এইবারও 2026 সালে সেই ব্লু কিট পরে লিওনেল মেসি বদলি হিসেবে নামলেন এবং নেমে ফ্রিকিক থেকে গোল করলেন। ওই ফ্রিকিকে হয়তো তাদের গোলকিপার মানে জর্ডানের গোলকিপার আরও ভালো করতে পারতেন, কিন্তু লিওনেল মেসি তিনি তার কাজটা করে দিয়েছেন। এটা যেন ইনএভিটেবল ছিল। লিওনেল মেসি এখন বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার যিনি টানা 7 ম্যাচ জুড়ে গোল করেছেন। এইবারের গ্রুপ স্টেজে 3টা আর আগের বারে 4টা। লিওনেল মেসি অবশ্য গ্রুপ স্টেজের সবগুলো ম্যাচে গোল করেছেন আগেও একবার 2014 বিশ্বকাপে, যে বিশ্বকাপে শেষ পর্যন্ত আর্জেন্টিনা হয়েছিল রানার্স আপ। এবার অবশ্য লিওনেল মেসি 3 ম্যাচে গোল করলেন 6টা। গোল্ডেন বুটের যে রেস সেখানে সবার ওপরের নামটা লিওনেল মেসি। অবশ্যই সব গোল আর পরিসংখ্যান দিয়ে শুধুমাত্র লিওনেল মেসিকে তো আর মাপা যায় না, মেসিকে মাপতে হয় অনেকগুলো মুহূর্ত দিয়ে। এই স্টেডিয়ামে যে 70,000 দর্শক ছিলেন তাদের বেশিরভাগ লোকেই এই ম্যাচের টিকিটটা কেটেছিলেন লিওনেল মেসিকে একবার দেখবেন এই ভেবে। টিকিট পাওয়া যথেষ্ট কঠিন কাজ, টিকিট পাওয়া যায় না। সেখান থেকে যারা জর্ডানের বিপক্ষে ম্যাচের টিকিটটা পেয়েছিলেন তারা ভেবেছিলেন তারা আকাশের চাঁদ পেয়েছেন, কিন্তু আগের দিন যখন জানলেন লিওনেল মেসি তো খেলবেন না, মনটা একটু খারাপ হওয়ারই কথা। মেসি কখন নামবেন এই অপেক্ষায় ছিলেন সবাই। ফার্স্ট হাফে তো লিওনেল মেসিকে দেখা যাবে না, এটা ছিল অনুমিতই, কিন্তু সেকেন্ড হাফ যখন শুরু হলো 45 মিনিট 20 সেকেন্ড ঘড়ির কাটায় গেছে, গোটা স্টেডিয়াম রব তুলেছে মেসি মেসি মেসি। তারা লিওনেল মেসিকে দেখতে চান। তার কিছুক্ষণ পরে মিনিট 2 পরে লিওনেল মেসিকে বিপটা পরে পাঠিয়ে দিলেন ওয়ার্ম আপ করার জন্য, যাতে মেসিকে তিনি মাঠে নামাতে পারেন। এবং মেসি যখন ওই বিপ পরে আশপাশে ওয়ার্ম আপ করছিলেন, গোটা স্টেডিয়াম আর টেলিভিশন ক্যামেরা যা ছিল তার সবটার কেন্দ্রবিন্দুতে ওই একজনই ছিলেন, তার নাম লিওনেল আন্দ্রেজ মেসি। মেসি যখন মাঠে প্রবেশ করলেন সেই মুহূর্তে ঘটেছে অন্যরকম এক ঘটনা। আমি যেখানে বসে খেলা দেখছিলাম তার ঠিক পাশেই জর্ডানের অ্যানালিস্টরা কাজ করছিলেন। তাদের 3 জন ছিলেন, 3 জনের ভেতরে একজনকে দেখলাম তিনি ওই কাজ বাদ দিয়ে তিনি তার ক্যামেরাটা ধরলেন, ফোনের ক্যামেরা, সেটা দিয়ে তিনি মেসির ওই মুহূর্তটা নিজের ক্যামেরায় বন্দি করলেন যে লিওনেল মেসি তার দেশের বিপক্ষে নামছে। জর্ডান যারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসছে, অ্যানালিস্টদের কাজ একেবারে 90 মিনিটস তটস্থ থাকা বা নিচের ডাগ আউটে লোকজনদেরকে তটস্থ রাখা, সব সময় ইনফরমেশনগুলো দিয়ে। কিন্তু ওই মুহূর্তের ভেতরেও তারা নিজেদের জন্য একটা মুহূর্ত বের করে নিয়েছেন লিওনেল মেসিকে সেলিব্রেট করার জন্য। প্রতিপক্ষরাও এখন লিওনেল মেসিকে সেলিব্রেট করেন। জর্ডানের কোচরা বা অ্যাসিস্ট্যান্ট কোচরা বা অ্যানালিস্টরা তারাও ওই মুহূর্তটার হয়তো অপেক্ষায় ছিলেন, যদিও ততক্ষণে জর্ডান ম্যাচে ফিরে গেছে। তখন তো স্কোর লাইন 2-1। কে জানতো যে ওই মেসি পরে গিয়ে জর্ডানকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দেবেন। আর্জেন্টিনার বিপক্ষে যখন জর্ডান একটু একটু করে আত্মবিশ্বাসী হয়ে উঠছে, তখনই লিওনেল মেসি ওই ফ্রিকিকটা জিতলেন, বক্সের বাইরে থেকে ফ্রিকিকে গোল করলেন। কি আরও এক কাকতালের কথা এখন আপনাকে বলবো, সবই কাকতালের মতোই মনে হয়। 2014-তে গ্রুপ স্টেজের শেষ ম্যাচেও লিওনেল মেসি ফ্রিকিক থেকে গোল করেছিলেন নাইজেরিয়ার বিপক্ষে, এবং ওইবারও লিওনেল মেসি গ্রুপ স্টেজে 3 ম্যাচেই গোল করেছিলেন। এইবারও যখন গ্রুপ স্টেজে 3 ম্যাচে গোল করলেন, ওই শেষের গোলটা তার কাছ থেকে ফ্রিকিক থেকেই আসতে হলো। লিওনেল মেসিময় আরও একটা 5 মিশালি এবার হয়তো হচ্ছে না, কিন্তু মেসির মুহূর্তগুলো বাদ যাচ্ছে না কোনো কিছুতেই। যারা এসছিলেন লিওনেল মেসিকে মাত্র 5 মিনিট হলেও তারা দেখবেন, হয়তো লিওনেল মেসি খেলবেন না এরকম হয়তো অনেকে ভেবেছিলেন, কিন্তু অন্তত পক্ষে মাঠ থেকে দেখা তো যাবে যে মেসি হেঁটে হেঁটে বেরোচ্ছেন। তারা মেসির এক দারুণ মুহূর্ত নিয়েই বাড়ি ফিরছেন। লিওনেল মেসি তাদেরকেও ফিরিয়ে দিচ্ছে না, লিওনেল মেসি তাদেরকেও সেলিব্রেট করার মতো এক মুহূর্ত দিয়ে গেলেন এবং ফ্রিকিক থেকে গোল করলেন। গেল 3 নাম্বার পয়েন্ট। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 4-এ। জর্ডানকে নিয়ে একটু কথা বলা দরকার। আর্জেন্টিনা প্রথম 2 ম্যাচে গোল হজম করে নাই, আর্জেন্টিনা এবার গোল হজম করলো জর্ডানের বিপক্ষে। জর্ডানের কথা একবার ভাবুন, ওই অ্যানালিস্টদের কথা একবার ভাবুন। আমি পুরোটা সময় দেখছিলাম তারা একটা গোলের জন্য অপেক্ষায় ছিলেন। জর্ডান প্রতিবার আক্রমণে যায়, তাদের চোখ জল করতে থাকে, তারা একটা উদযাপন করার মুহূর্তের জন্য বুভুক্ষের মতো সময় খুঁজছিলেন, সেই মুহূর্তের অপেক্ষায় তারা ছিলেন। এবং গোটা স্টেডিয়াম ভরাই তো আর্জেন্টিনার সমর্থক। যত সাংবাদিক আছেন তাদের বেশিরভাগই আর্জেন্টাইন অথবা আর্জেন্টিনার আশপাশের। আর সবাই তো এখানে লিওনেল মেসি আর্জেন্টিনাকে দেখতেই কম বেশি এসেছেন। আমরাও তো বাংলাদেশ থেকে এসেছি আসলে আর্জেন্টিনাকে কভার করতেই বা ব্রাজিলকে কভার করতে। জর্ডানকে কভার করা তো আসলে মূল উদ্দেশ্য সবসময় নয়। জর্ডান যে মুহূর্তে তাদের গোলটা পেয়ে গেল, ওই 3 জনের উদযাপন আসলে বিশ্বকাপের গল্প। বিশ্বকাপ সবার জন্যই কিছু না কিছু দিয়ে যায়। এবং ওই যে আমি পুরোটা মুহূর্ত তাদেরকে খেয়াল করছিলাম, তারা ওটা বুঝতে পেরেছেন। তারা তো আর জানেন না যে আমি আসলে কোন দেশি, কিন্তু তারা এটা বুঝতে পেরেছেন যে আমি তাদের মহাদেশেরই লোকজন। দেখে তো অন্ততপক্ষে বোঝা যায়।
তারা ওই উদযাপনে আমাকেও সঙ্গে নিলেন, তারা আমার সঙ্গেও হাত মেলানোর চেষ্টা করলেন, যদিও একটু দূরত্ব ছিল। জর্ডানের ওই মুহূর্তটাই জর্ডানের ইতিহাসে লেখা থাকলো যে তারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে একটা গোল করার অনুভূতি নিয়ে বাড়ি ফিরছে। জর্ডানের বিশ্বকাপ এখানেই শেষ, কিন্তু বিশ্বকাপ শেষ হইয়াও হয় না শেষ এই সব দেশের জন্য। পরের বার তারা আবারও চেষ্টা করবে। এই যে 48 দেশের বিশ্বকাপ নিয়ে কত কথা হয়, কিন্তু জর্ডানের এই সব মুহূর্তের কথা একবার ভাবুন। জর্ডানিয়ানদের জন্য এই মুহূর্তের দাম আসলে কতখানি, টাকায় মাপা যায় না, এগুলো আসলে আর কোনো কিছু দিয়ে গোনাও যায় না। এই হচ্ছে জর্ডানের ফিরিস্তি। তবে আর্জেন্টিনা একটু দুশ্চিন্তায় পড়তে পারে। আর্জেন্টিনার ডিফেন্স এই কয়েকটা মুহূর্তে অবশ্য কিছুটা ভঙ্গুর ছিল, যদিও তার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। এই ফুটবলাররা যারা খেলেছেন আর্জেন্টিনা হয়ে 11-এ, তারা হয়তো বেশিরভাগই পরের ম্যাচে 11-এ খেলবেন না। পরে অবশ্য ম্যাকঅ্যালিস্টার, মেসি তাদেরকে নামিয়ে লিওনেল স্কালোনিকে ম্যাচের কন্ট্রোলটা পুরোপুরি নিতে হয়েছিল। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 5-এ। আর্জেন্টিনার সামনে কি? আর্জেন্টিনার সামনে আরও একটা প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দল, কেপ ভার্দে। ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে যারা নকআউট পর্বে উঠে গেছে, রূপকথার এক গল্প তারা লিখেছে। বোজিনিয়ার কথা ভাবুন, তিনি খেলবেন লিওনেল মেসির বিপক্ষে এবং তিনি চাইবেন লিওনেল মেসিকে আটকে দিতে। তার মা চাইবেন লিওনেল মেসিকে আটকে দিতে। ওই ছোট্ট দেশটা গোটা বিশ্বের বিপক্ষে খেলবে। সবাই হয়তো আর্জেন্টিনা সাপোর্ট করবে, বেশিরভাগ লোকেই, কিন্তু তারা চাইবে আর্জেন্টিনাকে চমকে। তারা স্পেনকে আটকে দিয়েছে, তারা উরুগুয়েকে আটকে দিয়েছে, তারা উরুগুয়েকে টপকে নকআউট পর্বে এসে সেই কেপ ভার্দের বিপক্ষে এখন আর্জেন্টিনার ম্যাচ, এবং ম্যাচটা কোনোভাবেই হয়তো সহজ হবে না। কিন্তু আর্জেন্টিনা নিজেদেরকে এখন এই মুহূর্তে কিছুটা সৌভাগ্যবান ভাবতে পারে, ভাবাই উচিত। আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারত উরুগুয়ে, হয়নি। আর্জেন্টিনা পেয়েছে কেপ ভার্দেকে। আর্জেন্টিনার এই ম্যাচ থেকে উঠে যাওয়ার কথা। আর্জেন্টিনা যদি রাউন্ড অফ 16 উঠে যায়, রাউন্ড অফ 32 উঠে যায়, রাউন্ড অফ 16 তাদের প্রতিপক্ষ হওয়ার কথা ইজিপ্ট অথবা অস্ট্রেলিয়া। যারা বিশ্বকাপের নকআউট পর্বে, ইজিপ্ট এই প্রথম উঠেছে, আর অস্ট্রেলিয়ার সঙ্গে আর্জেন্টিনা গতবার রাউন্ড অফ 16-এই মুখোমুখি হয়েছিল। অস্ট্রেলিয়া কখনো নকআউট পর্বে দুটো ম্যাচ জেতে নাই। অস্ট্রেলিয়ার জন্য সেটা একটা ইতিহাস হবে যদি তারা ওই পর্যন্ত চলে যায়। আর্জেন্টিনা জানে এরপর তাদের প্রতিপক্ষ কারা হতে পারে। তাদের প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে হতে পারত পর্তুগাল, কিন্তু পর্তুগাল হয়েছে গ্রুপ রানার্স আপ। তাদের প্রতিপক্ষ এবার হতে পারে কলম্বিয়া। অবশ্য শুধুমাত্র কলম্বিয়ার কথা বললে ভুল হবে, আরও দুটো দেশ অপেক্ষায় থাকবে আর্জেন্টিনাকে মোকাবেলা করার জন্য। লিওনেল স্কালোনির জন্য আরও 3টা দেশও অপেক্ষায়, শুধুমাত্র কলম্বিয়া নয়, যারা জিতবে আর কি। সুইজারল্যান্ড, ঘানা এবং আলজেরিয়া। সুইজারল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা 2016 বিশ্বকাপের নকআউট ফেজে খেলেছিল, যখন আনহেল দি মারিয়ার একটা গোলে আর্জেন্টিনা পরের রাউন্ডে উতরে গিয়েছিল। ঘানা হতে পারে সম্ভাব্য প্রতিপক্ষ, হতে পারে আলজেরিয়া, যে আলজেরিয়াকে আর্জেন্টিনা হারিয়েছে গ্রুপ রাউন্ডে। এরপরে কি? এরপরে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড অথবা মাস্টার ক্লাস ম্যাচ, মাস্টার ব্লাস্টার বলা উচিত আসলে, ব্রাজিল হতে পারে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ। যদি সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে তারা। আর্জেন্টিনার ফ্যানরা এই উদযাপন আরও বেশি বাড়িয়ে নিতে চাইবেন, তারা আরও একটা ফাইনাল খেলতে চাইবেন, তারা নিউ জার্সির ফাইনালে থাকতে চাইবেন। তবে তার আগে আপাত দৃষ্টিতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ওই দুটো ম্যাচই হওয়ার কথা, স্পেশালি সেমিফাইনালটা। কলম্বিয়া যদি হয় কোয়ার্টার ফাইনালে, কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনা এর আগে খেলেছে এই ইউএসএতেই কোপা আমেরিকার ফাইনালে, যেখানে আর্জেন্টিনাকে বেগ পেতে হয়েছিল। কঠিন ম্যাচ সবই, বিশ্বকাপে সহজ বলে আর কিছু নয়। আর নকআউট পর্বের ম্যাচ যে কোনো কিছুই ঘটতে পারে। তবে আর্জেন্টিনা এখন জানে বিশ্বকাপ আরও একটা জিততে হলে তাদেরকে কী করতে হবে। এই হচ্ছে আমার এই ম্যাচের 5 বিশালী। আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার কাছে এই ম্যাচে সবচেয়ে ভালো লেগেছে কোন মুহূর্তটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.